চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে দেওয়া দুই বিচারককে আবারও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 24 অক্টোবরের মধ্যে সত্যায়িত আকারে লিখিত ব্যাখ্যা দিতে হবে তাদের। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, বিচারকরা ভুল করেছেন, তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি তারা। পরিমণিকে 3 দফা রিমান্ডে নেয়ার পর সামনে আসে আইনি বিধানের নানা অসঙ্গতি। প্রশ্ন ওঠে রিমান্ড নিয়ে উচ্চ আদালতের নীতিমালা না মানার বিষয়টিও। মূলত পরীর দ্বিতীয় তৃতীয় দফা রিমান্ড যে অযৌক্তিক ছিল তা আগেই জানিয়েছিলেন দেশের উচ্চ আদালত। কিন্তু কেন রিমান্ড মঞ্জুর করা হলো সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় বিচারকের কাছে। বিচারকরাও অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমা চান হাইকোর্টের কাছে, কিন্তু আদালত ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। বুধবার বিচারকদের এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, রিমান্ড দেয়া বিচারকরা বয়সে তরুণ, ভুল করে তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি। ভুল বা ক্ষমা যেটাই হয়েছে ওনাদের পক্ষে, সেটার পক্ষেই স্যার বলেছেন, এবং স্যার বলেছেন যে কোর্ট তখন বলেছেন যে আচ্ছা ঠিক আছে, যেটাতেই আপনাদের বক্তব্য সেটা লিখিত আকারে দেন। পরে 24 অক্টোবরের মধ্যে দুই বিচারককে আবার লিখিত ব্যাখ্যা দেওয়ার আদেশ দেওয়া হয়। সমভাবেই তারা ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু যে ব্যাখ্যাটা প্রদান করলেন সেই ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি, তেমনি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী লার্নেড অ্যাটর্নি জেনারেল স্যারও অ্যাপিয়ার করেছেন এবং ওনাদের পক্ষে সময় চেয়েছেন। সেই সময়ের পরিপ্রেক্ষিতে আগামী 24 তারিখ রাখা হয়েছে। পরিমণিকে 3 দফায় 19 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত প্রথম দফায় 4, দ্বিতীয় দফায় 2 এবং শেষ দফায় 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মাদক মামলায় 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর কারামুক্ত হন পরিমণি। আগামী 10 অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লোভনীয় গগনচুম্বী অফার দিয়ে গ্রাহক ও মার্চেন্টদের 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা। ই কমার্সে অনলাইন শপের ছিল না কোনো ট্রেড লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট। টঙ্গী থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে ইভ্যালি ও ধামাকা সহ 4 ই কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব। 2020 সালের অক্টোবর থেকে ইন্টারনেট দুনিয়ায় গ্রাহকদের টার্গেট করে একের পর এক গগনচুম্বী অফার ছাড়ে ধামাকাশপিং.com। কম মূল্যের এসব অফারের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক। শেষ পর্যন্ত তারা এই শপিং অনলাইনের কাছে খুইয়েছেন লাখ লাখ টাকা। সবশেষ 23 সেপ্টেম্বর টঙ্গীতে এমডি, সিওও সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করে একজন ভুক্তভোগী গ্রাহক। এরই প্রেক্ষিতে বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানাকে গ্রেপ্তার করে র্যাব। সঙ্গে গ্রেপ্তার হয় একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন 2 কর্মকর্তা। সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের। এটা প্রায় 30 থেকে 40 কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে। অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আরও জানানো হয়, ধামাকার নেই কোনো ট্রেড লাইসেন্স। ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশের লাইসেন্সে কাজ চালিয়ে আসছিল তারা। ধামাকার 3 লাখ গ্রাহকের মধ্যে প্রায় 50,000 গ্রাহকের বিভিন্ন পণ্য বকেয়া রয়েছে। ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। সেখানে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ এদের যে বিভিন্ন অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী 750 কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে যৎসামান্য টাকা, যেটা 1 লাখেরও কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের 14টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো। মানি লন্ডারিং তদন্ত করছে সিআইডি। এদিকে ধামাকা, ইভ্যালি সহ 4 ই কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সব অনিশ্চয়তা কাটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুপুরে এক চিঠিতে আরব আমিরাতের দূতাবাস এই সম্মতি দেয়। এর মধ্য দিয়েই দুবাইয়ে ফ্লাইট পরিচালনায় বাধা কেটে গেল।
সংযুক্ত আরব আমিরাতের নির্দেশনা মেনে গত 15 সেপ্টেম্বর 7টি বেসরকারি প্রতিষ্ঠানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর অনুমতি দেওয়া হয়। এর মধ্যে 6টি প্রতিষ্ঠান এসওপি জমা দেয়। যাচাই করতে এসওপি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। অবশেষে বুধবার দুপুরে দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার অনুমোদন মিলল। পরে এক সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান জানান, নিয়মিত ফ্লাইটেই যেতে পারবেন যাত্রীরা। আজকে থেকে ইনশাল্লাহ আমাদের যাত্রীরা যেতে পারবেন বলে আমরা আশা করি। যে আমাদের ল্যাবরেটরির লোকজন এখানে আছেন, আমাদের অন্যান্য সংস্থাকে অলরেডি জানানো হয়েছে। তবে যাওয়ার জন্য যে শর্তটা হচ্ছে যে একজন যাত্রীকে 48 ঘন্টা আগে পিসিআর করা থাকতে হবে এবং বিমানবন্দরে এসে যাত্রা পূর্বে 6 ঘন্টা আগে আমাদের যে যাত্রীরা যাচ্ছেন তাদের এখান থেকে টেস্ট করে তারপরে রেজাল্ট নিয়ে যেতে হবে। ল্যাবের প্রতিনিধিরা জানান 2 ঘন্টার মধ্যে 1000 জনের করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে তাদের। পরীক্ষার ফি ধরা হয়েছে 1600 টাকা। আরটিপিসিআর মেশিন ইনস্টলেশন করেছি, পাশাপাশি হলো র্যাপিড পিসিআর মেশিনও আমাদের প্রত্যেক কোম্পানির আছে। তো দেখা যাচ্ছে যে একজন প্যাসেঞ্জারকে 3 ঘন্টার মধ্যে আসতে হবে, কিন্তু আপনার ট্রাফিকের কারণে কোনো প্যাসেঞ্জার হয়তো আসতে পারলো না, তখন আমাদের কাছে র্যাপিড পিসিআর মেশিন আছে, সেটা 15 মিনিটের মধ্যে আমরা রিপোর্ট দিতে সক্ষম। 48 আওয়ার্সের টেস্টটা করা আছে, সেরকম যাত্রীদের একটা শিডিউল ওরা আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন সিভিল এভিয়েশন। ওটা আমরা পাওয়া মাত্রই সেখান থেকে আমরা ইনশাল্লাহ যদি আমরা 15 জন 20 জন যে কয়জনই এটা পাই, এটা দিয়ে ইনশাল্লাহ আমরা আজকে স্টার্ট করে দেব। নিয়ম মেনে ফ্লাইট ছাড়ার 48 ঘন্টা আগে করোনা পরীক্ষার পর যাত্রা শুরুর 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে আবারও করোনা পরীক্ষা করতে হবে দুবাইগামী যাত্রীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কামরুল সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, জেনিফার, দুবাইগামী যাত্রীদের এয়ারপোর্টে এসে অর্থাৎ বিমানবন্দরে এসে করোনা পরীক্ষা করা নিয়ে যে অনিশ্চয়তা ছিল কবে থেকে চালু হবে সেই কার্যক্রম, সেটা কেটে গেছে। অর্থাৎ আজকে দুপুর থেকে সেই সংখ্যাটা কেটে গেছে, সংশয় কেটে গেছে। এখন থেকে অর্থাৎ দুপুর 12টা থেকে সেই অনুমতি পেয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা সংযুক্ত আরব আমিরাত দিয়েছে। এবং এরপরে থেকে আসলে যে করোনা পরীক্ষা করে দুবাইগামী যাত্রীরা যেতে পারবেন সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এই যে সন্ধ্যা 7:30টায় যে ফ্লাইট আছে দুবাইগামী, সেই ফ্লাইটে এই রিকোয়ারমেন্টের ভেতরের যে যাত্রী, সেই যাত্রী কিন্তু একজনও পাওয়া যায়নি। অর্থাৎ তারা এসে আসলে সময় মেনটেন করে করোনা পরীক্ষা করে সেই ফ্লাইট ধরতে পারেনি কেউই। তো এরপরে আরেকটি ফ্লাইট আছে রাত 1:40 মিনিটে, সেই ফ্লাইটের যেন যাত্রীরা এসে যেতে পারেন তার জন্য ল্যাবগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই যাত্রীরা এসে এখানে করোনা পরীক্ষা করে তারা ফ্লাইট ধরবেন। এর আগে কিন্তু তাদেরকে যে নিয়মগুলো মানতে হবে, অর্থাৎ 48 ঘন্টা আগে তাদের যে একটি রিপোর্ট করতে হবে করোনা পরীক্ষার, সেই রিপোর্ট নিয়ে এখানে আসতে হবে। এবং এটা কিন্তু আগে আসলে হবে না, 6 ঘন্টার মধ্যে যেহেতু ফ্লাইটে ছাড়ার 6 ঘন্টার মধ্যে যেহেতু রিপোর্ট করতে হবে, যার জন্য 6 ঘন্টার মধ্যে কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে। অর্থাৎ আগে এসে এখানে তারা অপেক্ষা করতে হবে, কিন্তু তাদের কোনো কার্যক্রম শুরু হবে না। তাদের কার্যক্রম 6 ঘন্টার মধ্যে শুরু হবে। এবং এয়ারলাইন্সগুলোর যেহেতু নির্দেশনায় 3 ঘন্টা আগে তাদেরকে রিপোর্ট করতে হবে, যার জন্য আবার এই 6 ঘন্টার ভেতরে 3 ঘন্টা আগে কিন্তু, অর্থাৎ ফ্লাইট ছাড়ার 3 ঘন্টা আগে কিন্তু এই রিপোর্টগুলো কমপ্লিট করতে হবে। তাহলে তারা ওই ফ্লাইটটা নিশ্চিতভাবে যেতে পারবেন, তারা কনফার্ম করতে পারবেন। তো এভাবেই কিন্তু তারা এখন পর্যন্ত ল্যাবগুলো প্রস্তুত আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই যাত্রী দেখিনি যারা রাত্রে কিংবা সন্ধ্যার ফ্লাইটে যাওয়ার জন্য এসেছেন। আর যেহেতু যাত্রীরাও আসলে কয়েকদিন হলে এসে ঘুরে যাচ্ছেন, নিশ্চিত তারা কোনো কিছু জানতে পারছেন না। আজকে যেহেতু জেনেছেন, এবং আমরা ধরে নিচ্ছি হয়তো রাত 1:40 মিনিটের যে ফ্লাইট, সেই ফ্লাইটে যাওয়ার জন্য যাত্রীরা আসবেন এবং তারা যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে তারা এখানে করোনা পরীক্ষা করে ফ্লাইট ধরবেন। তো এখানে আরও একটি বিষয় খুবই জরুরি, যে এখানে যে করোনা পরীক্ষা করা হবে যে 6টা ল্যাবে, এই 6টা ল্যাবে শুধুমাত্র তাদেরই করোনা পরীক্ষা করা হবে যারা দুবাইগামী যাত্রী, অর্থাৎ যারা দুবাই যাবেন, যারা ট্রানজিট নেবেন কিংবা দুবাই হয়ে অন্য দেশে যাবেন, কিংবা অন্য দেশের যাত্রী যারা এয়ারপোর্ট দিয়ে অন্য দেশে যাচ্ছেন, তারা কিন্তু এই ল্যাবের সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ তাদের জন্য কিন্তু এই বাধ্যবাধকতা বিধানটা না, শুধুমাত্র যারা দুবাইগামী যাত্রী তারাই এই ল্যাব ব্যবহার করতে পারবেন এবং তাদের জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে। তো জেনিফার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে এখানে করোনা পরীক্ষার বিষয়ে সব শেষ খবর এই ছিল আমার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরটিপিসিআর ল্যাব নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী কামরুল সবুজ। করোনাকালে প্রায় 2 বছর পেরিয়ে শুক্রবার শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ। এবারই প্রথম ঢাকার বাইরের 7টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এক আসনের জন্য লড়বেন 46 জন।
মফস্বল থেকে আসা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। আর ডিজিটাল জালিয়াতি রোধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনার সংক্রমণে কেটে গেছে প্রায় ১.৫ বছর। এই সময়ে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, যদিও মাঝে অনলাইনে হয়েছে ক্লাস পরীক্ষা। তবে ১ অক্টোবর ভর্তি পরীক্ষার মাধ্যমে সশরীরে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ২ অক্টোবর কলা অনুষদভুক্ত খ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা। পরীক্ষার্থীরা যেন পরীক্ষার দিন সকালেও জেলা ও মফস্বল থেকে এসেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেজন্য প্রতিটি পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে। ১১টায় করার উদ্দেশ্য হলো যে যাতে যেহেতু বিভাগীয় শহরে যাবে, আশপাশ থেকে আসবে, সুতরাং সকালে যাতে রওনা হয়ে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে পারে সেই বিষয়টিও দিনবিন্দু বিবেচনায় রাখছেন। তো সেই কারণে ১১টায় সময়টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময়কাল হলো ১.৫ ঘন্টা। এবারই প্রথম ঢাকার বাইরে ৭ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সংশ্লিষ্ট বিভাগের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়কেই কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে কেন্দ্র থাকায় জালিয়াতি রোধে গোয়েন্দা নজরদারি সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। ঠিক একইভাবে গোয়েন্দা নজরদারির বিষয়েও সেটিও কিন্তু পুলিশ প্রধান সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছেন যে তথ্য উপাত্ত এগুলোর আদান প্রদানের মাধ্যমে যাতে দ্রুত যে কোনো অপরাধী চক্র, যে কোনো ধরনের অসাধু চক্র, জালিয়াতি চক্রের হোতা তাদেরকে দ্রুত শনাক্ত করা যায়। প্রতিটি ইউনিটে এবার ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে, ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র থাকছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ, সরাসরি যাচ্ছে তার কাছে। হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এবারের ময়মনসিংহ বিভাগের যে কেন্দ্র সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী ১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থাৎ তাদের পরীক্ষা নেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার আনুষঙ্গিক সবকিছুই তারা কিন্তু ইতিমধ্যেই নিয়েছেন। আমি কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর একেএম জাকির হোসেনের সাথে। তিনি যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে ইতিমধ্যেই যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়েছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে সেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষদের। তো যার কারণে তাদের এখন ১ তারিখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সেটি নেয়ার জন্য তাদের কোনো সমস্যা হবে না, যেহেতু ক্যাম্পাসে ইতিমধ্যেই আভ্যন্তরীণ যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেটি চলছে এবং সেই প্রস্তুতি নিয়ে সবগুলো হল রেডি করা হয়েছে, যার কারণে কোনো সমস্যাই হবে না। এবং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি ঐতিহ্য আছে, এটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কিন্তু কখনোই কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বা কোনো ধরনের ভর্তি পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা হয়নি। যার কারণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা এখানে হবে সেই পরীক্ষাতেও কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ নেই। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা নেওয়ার যে কাঠামো বা তাদের যে প্রস্তুতি থাকে এখানে আসলে কোনো অনিয়ম বা কোনো বিশৃঙ্খলা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ থাকে না। তারা আশা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারা যেভাবে নেন ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটিও তারা নেবেন, যাতে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়।
আরেকটি বিষয় বলি যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকার বাইরে যে বিভাগীয় শহরে পরীক্ষাগুলো নিচ্ছে, যার কারণে কিন্তু এই অঞ্চলের বিশেষ করে ময়মনসিংহ বিভাগ এবং আশপাশের যে জেলাগুলো আছে, যারা এইখানে কেন্দ্র সিলেক্ট করবেন বা এখানে পরীক্ষা দেবেন, তাদের জন্যও কিন্তু একটা বেশ সুবিধা হয়েছে। অর্থাৎ এই অঞ্চল থেকে ঢাকা যে পরীক্ষা দেয়া অনেক সময় একদিন দুই দিন আগে যেতে হয়, কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ভেন্যু হওয়ার কারণে এই অঞ্চলের যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু দিনে দিনে সকালে এসে পরীক্ষাটি দিতে পারবেন। আর পরীক্ষা যেহেতু সকাল 11টায় শুরু হবে, যার কারণে আশপাশ থেকে এসে পরীক্ষা দিতে তাদের কোনো সমস্যা হবে না। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির সর্বশেষ খবর। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। আর 4 অক্টোবর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ভর্তি পরীক্ষা। তবে হলে থাকার সুযোগ না থাকায় আবাসন সংকটে বিপাকে পড়েছেন হাজার হাজার শিক্ষার্থী। এ অবস্থায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের 3 দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী 4 অক্টোবর থেকে শুরু হবে। এবছর 3টি ইউনিটে প্রায় 1,28,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। 59টি বিভাগে মোট আসন সংখ্যা 5,000। এছাড়া 1, 2, 9, 22 ও 23 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানেও বিভাগের 30,000 পরীক্ষার্থী রয়েছে। প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা হলের ভেতরে বিভিন্ন স্থানে থাকার সুযোগ পেলেও করোনার কারণে এবার হল বন্ধ রাখায় শুধু ছাত্রীরাই সেই সুযোগ পাবে। মেসে উঠতে গিয়ে সেখানে দেখছি যে কোনো মেসও ফাঁকা নেই, সবগুলো বুক হয়ে গেছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এক জায়গায় থাকার কারণে, অনেক লোক থাকছে এক রুমে। মেসে যারা অবস্থানরত তারাও অনেকে বাড়িতে আছে, তাদের কাছে কোনো মেহমান আসতে পারতেছে না, যার কারণে আমাদের এখানে চাপ বেশি। উদ্ভূত পরিস্থিতিতে ভর্তিচ্ছুদের সহায়তায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর মেস মালিক সংগঠন জানায় মেসে অবস্থানরত বর্ডাররা তাদের রুমে একজন করে পরীক্ষার্থীকে ফ্রিতে রাখতে পারবে। 60 to 70% যারা আসবেন তাদের গার্ডিয়ান সহ হয়তো আমরা প্রশাসনের সহায়তায় তাদেরকে আমরা সহযোগিতা দিতে পারবো। তাদের কাছ থেকে আমরা শুধু অ্যাডমিট কার্ডের ফটোকপিটা নিব এবং বাবা বা মায়ের মোবাইল নাম্বারটা জমা নিয়ে আমরা তাদের শিক্ষার্থীর সঙ্গে আমরা ফ্রিতে আমরা রাখবো। আর ভর্তি পরীক্ষা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আমাদের ইন্টেলিজেন্স থাকবে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে। নগরীতে ছোট বড় মিলিয়ে আবাসিক প্রায় 5,000 ছাত্র ও ছাত্রীবাস এবং 60টি হোটেল রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রেল স্টেশনের দায়িত্বে শিশুরা। সেপ্টেম্বর শেষ, তারপরও হাসপাতালগুলোতে ভরা মৌসুমের মতোই ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে এখনই কমবে না ডেঙ্গুর প্রাদুর্ভাব, তাই অক্টোবর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এ অবস্থায় সীমাবদ্ধতার নানা অজুহাত সিটি কর্পোরেশনের। ঠিক মাসখানেক আগে রাজধানীর মগবাজারে এই নির্মাণাধীন ভবনটিতে এডিসের লার্ভা পাওয়ার কারণেই জরিমানা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মাসখানেক বাদে আবারও ঠিক একই অবস্থা। এখানে এসে সেই বদ্ধ পানিতেই কিলবিল করছে লার্ভা। শুধু তাই নয়, এখানে কিন্তু উড়ে বেড়াচ্ছে বেশ কিছু এডিস মশা। চোখের সামনে এমন অবস্থার পরেও শেষ নেই অজুহাতের। আমার যদি বহিরাগত মশাতে মেরে ফেলে, সে মশাটা আমার তো ওখানে ডিম পারবে না, তো মশাই মারতেছে না। আগে মশা মারেন তাহলে মনে হয় আর ডিম পারবে না। এদিকে সেপ্টেম্বরে এসেও রোগীর সংখ্যা প্রতিদিনই 2 শতাধিক। অন্যদিকে কেবল নির্মাণাধীন ভবনই নয়, অলিগলিতে একটু উকি মারলেই মিলছে এডিসের লার্ভার দেখা। তার উপর কয়েকদিন থেমে থেমে বৃষ্টি যেন মরার উপর খাড়ার খাপ। সবখানে জমছে পানি, অথচ নগরবাসীর অভিযোগ ভাটা পড়েছে সিটি কর্পোরেশনের অভিযানের। 3 বাড়িতে 3 জনের, আমাদের 3 জনের ডেঙ্গু হয়েছে, 3 ফ্যামিলিতে ডেঙ্গু হয়েছে। আর মশার ওষুধ মাঝে মধ্যে আসে দেওয়া যায়। অনেকদিন আসে না, কিন্তু তার আগে যখন মাঝে মাঝে আসতো, কিন্তু আসলে ওই রোডের পাশ দিয়ে অল্প অল্প দিয়ে চলে যাইত। তবে নগর কর্তৃপক্ষ বলছে নানা সীমাবদ্ধতায় সম্ভব হয় না টানা অভিযান চালানো। একটা সপ্তাহ আমরা করি, আবার 4-5 দিন গ্যাপ দিয়ে আবার করি। একটা লোকের তো সকালে এই রাত্র 3টার সময় আর ঝাড়ু দেওয়া শুরু করে,
ইয়ে করবেন, এটা এই জন্য মাঝে মাঝে একটু গ্যাপ দিই। এসব দিক বিবেচনায় বিশেষজ্ঞরা জানিয়েছেন সেপ্টেম্বর শেষেও ভরা মৌসুমের মতো রোগীর কারণ। অক্টোবর নিয়েও শঙ্কা তাদের। যে মাত্রায় আছে ইনফেকশনটা, সংক্রমণটা, সেটা খুবই হাই লেভেলে আছে, সেখান থেকে ধীরে ধীরে কমে আসতেছে, যার ফলে রোগীর সংখ্যা কিন্তু প্রতি সপ্তাহে অনেক রোগী, এই সারা অক্টোবর মাসেই কিন্তু আপনার রোগী থাকবে। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 18,000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চুল কেটে দেওয়ার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সকল প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। তবে পদত্যাগ নয়, তাকে স্থায়ী অপসারণের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। একটাই দাবি, অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণ। পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। আমাদের এক দফা দাবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেই স্বেচ্ছাচারী এবং বিকৃতমনা যে শিক্ষক নামের কলঙ্ক ফারহানা ইয়াসমিন বাতেন, তাকে অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ফারহানা ইয়াসমিন বাতেনের নিঃশর্ত পদত্যাগ। আমরা ওনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই না। স্থায়ী বহিষ্কার এবং একই সাথে উনি কোনো স্কুল, কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক না হতে পারে। উনি ওনার জীবদ্দশায় যেন আর কোনো শিক্ষকতা করতে না পারে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সভায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। গত 26শে সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়টির সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় কাঁচি হাতে দরজার সামনে দাঁড়িয়েছিলেন ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এ সময় যেসব শিক্ষার্থীর মাথার চুল লম্বা ছিল, তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। অপমান সইতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতি মাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের শিক্ষার্থীদের চুল কাটা ইস্যুতে হাইকোর্টে শুনানি হবার কথা রয়েছে। সে বিষয়ে জানাতে এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল। সাদিয়া, সিরাজগঞ্জের ঘটনাটি কিন্তু আদালতের নজরে আনা হয়েছে। সকালের দিকেই হাইকোর্টের একজন আইনজীবী বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো হয়েছে সেই খবরগুলো নিয়েই আদালতের নজরে আনেন। আদালত বলেছেন যে বেলা 2:30টার দিকে এই বিষয়টি শুনানি হবে এবং আইনজীবীরা বলছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। একজন শিক্ষক তার দায়িত্বের বাইরে গিয়ে যে কাজটি করেছে, 14 জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছে। যদিও ওই অভিযুক্ত শিক্ষক এরই মধ্যে 3টি পদ, যিনি প্রশাসনিক পদে ছিলেন, একটি হচ্ছে প্রক্টোরিয়াল বডির সদস্য, সেই পদ থেকে পদত্যাগ করেছেন, সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন এবং যিনি যে বিভাগের চেয়ারম্যান ছিলেন সেই বিভাগের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। একটি তদন্ত কমিটি হয়েছে, সেই বিষয়গুলোই আদালতে তুলে ধরা হবে এবং আদালত বলেছেন যে হয়তো 2:30টার কিছুক্ষণ পরে, যেহেতু এখন 2:30 বাজে, আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই সিরাজগঞ্জের এই ঘটনাটি নিয়ে হাইকোর্ট শুনানি হবে এবং হাইকোর্টে কি আদেশ দেয় সেটি কিন্তু আসলে আমরা অপেক্ষা করছি। আর যে বিষয়টি ঘটেছে, এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় সালিশের মাধ্যমে, সালিশে বৈঠকে মাথায় চুল কেটে দেওয়া নিয়ে হাইকোর্টের নজরে আনা হয়েছিল। তখনও কিন্তু হাইকোর্ট কড়া পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে যে একজন শিক্ষক 14 জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছেন, এই কারণে একজন শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন। সেই বিষয়টি নিয়ে আসলে হাইকোর্ট কি পদক্ষেপ নেন সেটি এখন কিন্তু দেখার বিষয়। তো এই ছিল মূলত হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সাদিয়া।